একজন মানুষ মারা যাবার পর কয়েকদিন পর তাকে আবারও সবাই দেখতে পায়, এ কথাটা শুনে অবাক হলেও এরকমই একটা ঘটনা ঘটেছিল। মৃত মানুষকে কিভাবে দেখা যাবে, এই ঘটনায় গ্রামের সবার মাঝে এক অজানা ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়ছে। আপনারা হয়তো ভাবছেন, এরকম কি কিছু হয়? মরা মানুষ কি ফিরে আসে? এই প্রশ্নটা সবার মাঝে ঘুরপাক খেতে থাকে। এরকম ঘটনার মূল কারণ চলুন শুনে আসি। এই যে সবাই মৃত মানুষটাকে দেখতে পায়, উনি মূলত একজন তান্ত্রিক। উনি গ্রামের শেষের দিকে একটা শ্মশান ঘাটের কাছে ছোট একটা ঘরে থাকতেন। সেই তান্ত্রিকের নাম তারানাথ। তারানাথ তান্ত্রিক গ্রামের কারো সাথে তেমন মিশতেন না। উনি ওনার মতো চলাফেরা ও বেশিরভাগ সময় ধ্যানে থাকতেন। বলতে পারেন একাকী বসবাস করতেন তিনি। গ্রামের কারো কোনো জিন পরি রিলেটেড সমস্যা হলে সেই তারানাথ তান্ত্রিক গিয়ে সেই জিনে ধরা রোগীর চিকিৎসা করতেন। এই জন্য তারানাথ কোনো অর্থ বা টাকা পয়সা নিতেন না। গ্রামের অনেকেই বলে তারানাথ তান্ত্রিকের সাথে জিন থাকে, সেই জিনেদের সাহায্যে তারানাথ কাজ করান। যাই হোক, এভাবে চলতে থাকে সময়। হঠাৎ সেই গ্রামে একটা অদ্ভুত রকম ঘটনা ঘটতে শুরু করে। গ্রাম থেকে রাতের বেলা পশু চুরি হতে থাকে। প্রথমে লোকেরা ব্যাপারটিকে সাধারণ কিছু ভাবলেও পরে বুঝতে পারে এটা অস্বাভাবিক একটা ঘটনা। কেননা বাড়ি থেকে গরু বা ছাগল চুরি হয় ঠিকই, কিন্তু ভিতর থেকে দরজা লাগানো থাকে। চোরেরা চুরি করলে তো দরজা খুলে ছাগল বা গরু নিয়ে যাবে, তাই না? কিন্তু ছাগল গরু চুরি হয়, এদিকে দরজা লাগানোই থাকে। এরকম ঘটনা যখন প্রায় প্রায় ঘটতে থাকে, তখন অনেকেই এই ব্যাপারটা জানতে সেই তারানাথ তান্ত্রিকের কাছে যায়। তারানাথের কাছে যাবার পর গ্রামের মানুষজন বলেন, তারানাথ, আমাদের গ্রামে তো অদ্ভুত একটা ঘটনা ঘটা শুরু হয়েছে। কেউ একজন এসে আমাদের কারো গরু বা ছাগল চুরি করে নিয়ে যাচ্ছে, কিন্তু দরজা ভিতর থেকে লাগানো থাকে। তুমি একটু দেখো না ভাই বিষয়টা, সেজন্য তোমার কাছে আসা। গ্রামের সবার কথা শুনে তারানাথ বলেন, কালো জাদু করে কেউ একজন এসব করছে। আপনারা চিন্তা করবেন না, আমি এর ব্যবস্থা করছি। আপনারা চলে যান, আশা করি এরপর কোনো সমস্যা হবে না। তারানাথের কথায় সবাই চলে যায়। এরপর ঠিকই গ্রামের সমস্যা হয় না। এভাবে কেটে যায় আরও কয়েকটা দিন। এই কয়দিনে গ্রাম থেকে কোনো পশু নিখোঁজ হয়নি। এরকম ঘটনায় গ্রামের সবাই ভাবে হয়তো সমস্যাটা ঠিক হয়ে গেছে। কিন্তু কিছুদিন পর আবারও শুরু হয় সেই ঘটনা। কারো গরু বা ছাগল চুরি হয় রাতের বেলা। নতুন করে ঘটনা শুরু হওয়ায় গ্রামের সবাই এক জায়গায় জড়ো হয়ে ঠিক করলেন এই চোরটাকে ওনারা ধরবেন। রাত হলে পাহারা দিবে কয়েকজন, আবার পরের রাতে পাহারা দিবে অন্য কয়েকজন। এভাবে চলতে থাকবে। কথা মতো তাই করা হলো। রাত হতে পাহারা দিতে শুরু করলো কয়েকজন। গ্রামে যখন পাহারা দেয়া শুরু হলো, তখন 2-3 দিন কিছুই হয়নি। 2-3 দিন পরের ঘটনা, এক রাতে সেই গ্রামের খলিল নামে একজন ঘুমিয়েছিলেন। তখন মধ্যরাত এরকম একটা সময় হঠাৎ খলিলের ঘুম ভেঙে যায় একটা আওয়াজে। আওয়াজটা শুনে মনে হচ্ছে গরুর ঘরের দিক থেকে আসছে। সেই আওয়াজটা পেয়ে খলিল আস্তে করে উঠে বাহিরে যায়। সে সোজা কিন্তু গরুর ঘরের দিকে যায়নি। গরুর ঘর থেকে একটু দূরে একটা গাছের পিছনে লুকিয়ে দেখছিল। খলিল ভেবেছিল আজকে সে ওই চোরটাকে হাতে নাতে ধরবে। কথা মতো খলিল চুপ করে গাছের পিছনে অপেক্ষা করতে থাকে। এদিকে বেশ কিছুক্ষণ পর খলিল যা দেখে সেটা দেখে পুরো শরীর কাঁপতে থাকে ভয়ে। খলিল দেখে তার গোয়াল থেকে একটা লম্বা কালো কুচকুচে অবয়ব বের হলো। অবয়বটার চোখগুলো লাল, লাইটের মতো মিটমিট করে জ্বলছে, আর তার হাতের আঙুল মনে হচ্ছে 3টা করে। এরকম একটা অবয়ব সে গোয়াল ঘর থেকে গরু নিয়ে বের হয়ে আসলেন। কিন্তু অবাক করা বিষয় হলো, ঘরের দরজা তখনও লাগানো ছিল। সেই অবয়বটা গরুটা বাহিরে নিয়ে এসে শূন্যে ভেসে ভেসে ওই শ্মশান ঘাটের দিকে যায়। নিজের চোখের সামনে এরকম একটা দৃশ্য দেখে কি ঠিক থাকা যায়? খলিলও ঠিক থাকতে পারেনি। খলিলের শরীর কাঁপছে ভয়ে, কিন্তু তবুও খলিল সাহস করে সেই অবয়বটার পিছু নেয়। খলিল দেখতে চায় সেই অবয়বটা কোথায় যায়। কথা মতো খলিল সেই অবয়বটার পিছু নেয়। সেই অবয়বের পিছু নিয়ে কিছুক্ষণ পর খলিল দেখতে পায়
সেই ভয়ঙ্কর অবয়বটা সেই শ্মশান ঘাটের কাছে সেই তারানাথ তান্ত্রিকের কাছে গিয়ে থেমে গেল। দূর থেকে খলিল দেখছে এসব। খলিল দেখল অবয়বটা গরু নিয়ে সেখানে যাবার পর তারানাথ তান্ত্রিক তার ঘর থেকে বেরিয়ে এসে সেই গরুটিকে এক কোপ দিয়ে মাথাটা আলাদা করে ফেললেন। গরুটিকে বলি দেওয়ায় তার শরীর থেকে ফিনকি দিয়ে টকবগে রক্ত বের হতে লাগলো। এই দৃশ্য দেখে খলিল যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। খলিল আরও দেখল গরুটাকে বলি দেবার পর তারানাথ তার সামনে আগুনের কুণ্ডলি জ্বালিয়ে বিড়বিড় করে কি জানি পড়ছে, আর তখনই কোথা থেকে কয়েকটা ভয়ঙ্কর অবয়ব, যেগুলো পশুর মতো কিন্তু মুখটা আবার মানুষের মতো। সবগুলো অবয়বের আঙুল ছিল 3টা। সেই অবয়বগুলো বলি দেয়া গরুর রক্ত ও মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এই দৃশ্য দেখে খলিল আর ঠিক থাকতে পারেনি। সে এক দৌড়ে বাড়ি চলে আসে। বাড়িতে এসে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলে খলিল। ওর চিৎকারে বাড়ির লোকেরা বেরিয়ে এসে দেখেন খলিল জ্ঞান হারিয়ে পড়ে আছে মাটিতে। ওর এই অবস্থা দেখে ধরাধরি করে রুমে নিয়ে যাওয়া হয়। পরের দিন খলিলের জ্ঞান ফিরলে সে গ্রামের সবাইকে এক ভয়ঙ্কর ঘটনা খুলে বলে। সব শুনে গ্রামের সবাই বলে, তাহলে তারানাথ তান্ত্রিক এইসবের মূল কারণ। তারানাথ তাহলে এতদিন তার সাথে থাকা জিনদের দিয়ে আমাদের সবার গরু ছাগল ধরে নিয়ে গিয়ে বলি দিত। এই চলো সবাই তারানাথকে ধরতে হবে। এই বলে সবাই লাঠি সোটা নিয়ে তারানাথ তান্ত্রিকের কাছে যায় আর ওকে ধরে বলে, তারানাথ, তুমি এতদিন আমাদের কাছে ভালো মানুষ সেজে গোপনে এসব করেছ, আমাদের গরু ছাগল নিয়ে এসে বলি দিছ। আজ কোথায় যাবে? আজ তোমার মুখোশ খুলে গেছে সবার সামনে। আজকে কোথায় পালাবে? গ্রামের সবার কথা শুনে তারানাথ ভয় না পেয়ে উল্টো গ্রামবাসীকে বলে, গ্রামবাসী, তোমরা অনেক দেরি করে ফেলেছ। আমি আমার কাজ করে ফেলেছি। তোমাদের পশুর রক্ত দিয়ে ভয়ঙ্কর এক পিশাচ জিনকে খুশি করে আয়ত্ত করেছি। তোমরা আমার কিছুই করতে পারবে না। তোমরা আমার কিছু করলে আমার সাথে থাকা জিনেরা তোমাদের ছাড়বে না। তোমরা আমাকে মারতেও পারবে না। আমাকে যদি মেরেও ফেলো, দেখবা আমি ঠিকই ফিরে আসছি, আর তখন তোমাদের কাউকে আমি ছাড়ব না। তাই ভালোই ভালোই বলছি, চলে যাও এখান থেকে। তারানাথের কথায় গ্রামবাসী বলেন, একে তো অন্যায় করছে, তার উপর আবার হুমকি দিচ্ছে। কথাটা বলে সবার হাতে থাকা লাঠি দিয়ে পেটাতে থাকে তারানাথ তান্ত্রিককে। সবাই এতটা রেগেছিল যে যে যা পেরেছে তাই দিয়ে মারছে। গ্রামের সবার আঘাতে তারানাথ তান্ত্রিক সেখানে মারা যান। তারানাথ তান্ত্রিক মারা যাবার পর থেকে মূলত এই ঘটনা শুরু হয়। ও মারা যাবার কিছুদিন পর গ্রামবাসী রাতের বেলা ওকে দেখতে পায়। গ্রামবাসী দেখে তারানাথ ভয়ঙ্কর রক্তের মতো লাল চোখ নিয়ে তাদের দিকে তাকিয়ে হাসে আর বলে, বলেছিলাম না ফিরে আসব, এখন কোথায় যাবি? কাউকে ছাড়ব না। তারানাথ তান্ত্রিক মারা যাবার পর ফিরে আসা বিষয়টা গ্রামবাসী কোনোভাবে মানতে পারে না। এটা কিভাবে সম্ভব? গ্রামের সবার মধ্যে এই আতঙ্ক ছড়িয়ে পড়ল। সন্ধ্যার পর আর কেউ বের হতো না। কিন্তু এভাবে আর কতদিন চলা যায়? তাই সবাই মিলে আমার কাছে আসে। গ্রামের সবার কথা ও অনুরোধে আমি সেখানে যাই। গ্রামে যাবার পর গ্রামের আবহাওয়া ও পরিস্থিতি দেখে আমি বুঝতে পারি এটা তারানাথ তান্ত্রিকের সাথে থাকা জিন, যে কিনা তারানাথ তান্ত্রিকের রূপ নিয়ে সবাইকে ভয় দেখাচ্ছে। আমি সেখানে যাবার পর সেদিন সন্ধ্যাবেলা সেই জিনকে হাজির করি। সেই জিন হাজির হবার পর আমাকে হুমকি দিয়ে বলে, সালাম, তুই এখান থেকে চলে যা। সেই জিনের কথায় আমি বলি, মানুষ মারা যাবার পর তো কখনো ফিরে আসে না, এটা সম্ভবও নয়। তুই কেন মিছে মিছি গ্রামের লোকদের ভয় দেখাচ্ছিস? আমার কথায় সেই জিন বলে, হুকুম, এটা আমার তারানাথ মালিকের হুকুম। সেই জিনের কথায় ওকে বলে, তোর মালিক তো মারা গেছে, এখন আর ওর হুকুম মেনে কি হবে? আর তুই চলে যাচ্ছিস না কেন? আমার কথায় সেই জিনটা বলে, কিভাবে যাব? আমি যে বন্দি। তারানাথ আমাকে বিশেষ এক ধরনের কালো জাদু করে বন্দি করেছে। উনি মারা যাবার পর ওনার সাথে থাকা সব জিন মুক্ত হয়েছে, কিন্তু আমি মুক্ত হতে পারি নাই। তাই আমি গ্রামের সবার পিছনে লেগেছি। আমি তারানাথ তান্ত্রিকের রূপ নিয়ে সবাইকে ভয় দেখাই, যেন সবাই আতঙ্কে কোনো হুজুর বা কবিরাজকে গ্রামে নিয়ে আসে।
সেই জিনের কথায় আমি বলি, তোকে যদি আমি মুক্ত করে দেই তাহলে কি তুই চলে যাবি? আমার কথা শুনে সেই জিনটা কিছুক্ষণ চুপ থেকে বলে, ঠিক আছে, আমি রাজি। আমাকে চিরদিনের জন্য মুক্তি করলে আমি চলে যাব। আমি তো মুক্ত হতে চাই, তাই এত সব করা। আমাকে মুক্ত করলে এই গ্রামে আর কাউকে ভয় দেখাবো না, আমি চলে যাব। সেই জিনের কথায় আমি ওকে মুক্ত করে দেই। সেই মুক্ত হয়ে আমাকে কথা দেয় সে গ্রাম ছেড়ে চলে যাবে। কথা মতো সে তাই করে, গ্রাম থেকে চলে যায়। এরপর থেকে আল্লাহর রহমতে গ্রামে আর কোনো সমস্যা হয়নি। কেউ আর সেই তারানাথ কবিরাজকে দেখেনি। কথাটা বলে এই ঘটনাটা বলা শেষ করলেন সালাম দাদু। সালাম দাদু একজন ভালো মনের মানুষ ও নামকরা কবিরাজ। সালাম দাদুর সাথে একজন পরী থাকে। উনি যেমন তেমন পরী নন, পরীর রানী। সেই পরীর রানী সালাম দাদুকে একটা বিশেষ ধরনের ফুল দিয়েছেন। এই ফুলটার কাজ হলো, জিন পরী রিলেটেড সমস্যা হলে এই ফুলটা জিন বা পরিধরা ব্যক্তির শরীরে লাগালে উনি সুস্থ হয়ে যান। এছাড়াও সেই পরীর রানী দাদুকে নানা কাজে সাহায্য করে। সালাম দাদু আমাদের অনেক ভালোবাসে। আমরা ওনার আপন নাতি না হলেও উনি আপন নাতিদের মতো ভালোবাসে আমাদের। আমরা সালাম দাদুর কাছে জিন পরীদের ঘটনা শুনি। এর আগেও উনি আমাদের একটা ঘটনা বলেছিলেন। ওনার বলা প্রথম ঘটনাটা খুব ভালো লেগেছিল, তাই আজকেও ভিড় জমিয়েছি দাদার বাড়িতে। আজ আমরা সালাম দাদুর কাছে ঘটনা জানতে চাইলে উনি খুব সুন্দর একটা পরীর ঘটনা বলেন। একজন ভ্যান চালক ও পরীর ঘটনা। দাদু বলেন, শোনো, এক গ্রামে ছিল এক ভ্যান চালক। তার নাম ছিল কালু। কালু ছিল খুব সাধারণ একজন লোক, কিন্তু তার জীবনে একটা বিশেষ ব্যাপার ছিল। সে মানুষের জন্য কাজ করত, তবে তার নিজের জীবনে কিছুই ছিল না। মনের মধ্যে কত যে আশা, কত স্বপ্ন ছিল, কিন্তু সব কিছুই ছিল অধরা। সে কখনো ভাবতে পারেনি যে তার জীবনে আসবে এক পরী। সেই পরী সবকিছু বদলে দেবে। কালুর পেশা ছিল ভ্যান চালানো। ভ্যানে নানা রকম কাজ করত। সে দিনের পর দিন গ্রামে লোকদের চড়া ভাড়া নিয়ে শহরে পণ্য পৌঁছাত। তার জীবনের একমাত্র সঙ্গী ছিল তার ভ্যান, যেটির উপরে বড় একটি বালিশ ছিল, যাতে চড়েই সে দিনের পর দিন কাজ করে যাচ্ছিল। কিন্তু দিন শেষে তার হাতে কিছুই থাকতো না। সে ঘরে ফিরে আসতো, অনেক সময় না খেয়ে শুধু ক্লান্ত হয়ে ঘুমাতো। কিন্তু একদিন তার জীবনে এসে পড়ল এক অদ্ভুত ঘটনা। এক বিকেলে কালু শহর থেকে গ্রামে ফিরছিল। সেদিন আকাশে মেঘ ছিল, বাতাস একটু ভারী ছিল। তখনই কালু দেখল এক অদ্ভুত দৃশ্য। এক নারী, যিনি পরী ছাড়া আর কিছুই হতে পারেন না, কেননা মানুষ এত সুন্দর হতে পারে না। সেই নারীর চেহারা ও চোখে মুখে এত মায়া যে কালু ভ্যানে বসে দাঁড়িয়ে তাকে দেখল, কিন্তু কিছুতেই তার চোখ সরাতে পারছিল না। এক দৃষ্টিতে কালু সেই নারীর দিকে তাকিয়ে বলল, তুমি কে? তবুও তার কণ্ঠ যেন কাঁপছিল। কালুর কাঁপাকাঁপি কণ্ঠ শুনে সেই নারী মিষ্টি একটা হাসি দিয়ে বলল, আমি পরী। তুমি কি জানো তোমার জীবনে অনেক বড় পরিবর্তন আসতে চলেছে? পরীর কথায় কালু কিছুটা ভয় ও অবাক হয়ে বলল, এটা তুমি কি বলছো? আমার জীবন পরিবর্তন হবে কিভাবে? আমি তো একেবারে সাধারণ একজন ভ্যান চালক। কালুর কথায় পরী বললেন, তুমি ঠিকই বলেছ, তুমি সাধারণ একজন ভ্যান চালক। আমি তোমাকে অনেক আগে চিনি, তোমাকে দেখি। তুমি ভালো মানুষ, তুমি মানুষের উপকার করো, কিন্তু নিজের জন্য কিছু করো না। এই ব্যাপারটা আমার ভালো লাগছে, তাই আমি খুশি হয়ে তোমাকে কিছু দিতে চাই। এতে তোমার জীবন বদলে যাবে। তবে তুমি যদি আমার কথা শোনো এবং আমার দেওয়া উপহার গ্রহণ করো। পরীর এমন কথায় কালু একটু সন্দেহে ভরা হয়ে বলল, কি ধরনের উপহার দিবে আমাকে? কালুর কথায় পরী কালুকে একটি ছোট পাথর দিল, যা দেখে প্রথমে কালু কিছুই বুঝতে পারল না। কিন্তু পরী তাকে জানিয়ে দিল, এই পাথরটি শুধু তার ভালোবাসা এবং সততা থেকেই কাজ করবে। এর মাধ্যমে কালু যে কোনো সমস্যার সমাধান করতে পারবে আল্লাহর রহমতে। তবে সে যেন তার মূল উদ্দেশ্য ভুলে না যায়, মানুষের জন্য কাজ করা।
পরীর উপহার ও কথায় কালু তখন এতটাই বিস্মিত হয়েছিল যে সে পরীকে আরো কিছু জানতে চাইল। কালুর কথায় পরী হাসি দিয়ে বলল, তুমি যতটুকু খুশি ততটুকু সুখী হবে, তবে মনে রেখো কখনো অন্যদের ক্ষতি করো না। কথাটা বলে সেই পাথরটা কালুকে দিয়ে চলে যায় পরী। এদিকে পাথরটা সাথে করে বাড়িতে নিয়ে আসে কালু। এভাবেই কালুর জীবনে নতুন এক অধ্যায় শুরু হলো। প্রথমে সে তার ভ্যান চালাতে চালাতে আল্লাহর রহমতে ছোট ছোট সমস্যার সমাধান করতে শুরু করলো। কিছুদিন পর কালু বুঝতে পারল যে পাথরটি তার কাছে রয়েছে সেটা আসলে মানুষের মন জয় করার এক অদ্ভুত ক্ষমতা দিয়েছে। সে পাথরটার মাধ্যমে গ্রামবাসীদের আরো বেশি সাহায্য করতে শুরু করলো এবং একসময় কালুর প্রতি গ্রামের মানুষের বিশ্বাস এবং শ্রদ্ধা বাড়তে শুরু করলো। এভাবে চলতে লাগলো দিন। একদিন গ্রামে একটা ভয়ঙ্কর ঘটনা দেখা দিল। সেই গ্রামে একজন তান্ত্রিক ছিলেন। সে খুব খারাপ লোক। গ্রামের কেউ তাকে দেখতে পারতেন না। গ্রামের কেউ তাকে দেখতে না পাওয়ায় সেই তান্ত্রিকও সবার উপর রেগে থাকতেন। এভাবে হঠাৎ একদিন সেই তান্ত্রিক মারা যায়। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো, সেই তান্ত্রিক মারা যাবার পর ওই গ্রামের সবাই সেই তান্ত্রিককে দেখতে পেত। সেই তান্ত্রিক রাত হলে গ্রামের মানুষকে দেখা দেয়, ভয় দেখায়। এসব ঘটনা সবার সাথে ঘটায়। গ্রামবাসীরা সবাই কালুর কাছে সাহায্য চাইতে আসে। সব শুনে কালু পরীর দেয়া পাথরটি নিয়ে রাতের বেলা সেই তান্ত্রিকের আত্মার মুখোমুখি হয়। কালু জানে মৃত মানুষ কখনো ফেরত আসে না। এটা নিশ্চয়ই তান্ত্রিকের সাথে থাকা কোনো দুষ্ট জিন। কালু সেই জিনের মুখোমুখি হয় এবং সেই জিনকে গ্রাম থেকে তাড়িয়ে দেয়। এই ঘটনার পর সবার মুখে হাসি ফোটে। সবার হাসি দেখে কালু তখন তার জীবনের সবচেয়ে বড় অর্জন অনুভব করছিল। কিন্তু কালু জানত এ সব কিছুই পরীর দেওয়া পাথরটা ও পরীর জন্য সম্ভব হয়েছে। পরী তান্ত্রিকের সাথে থাকা দুষ্ট জিনটাকে গ্রাম থেকে তাড়িয়েছে। এসব তো আর কেউ জানবে না। সবাই জানে কালুই এটা করেছে। সবার মুখে হাসি ফুটায় ও সবার মুখে প্রশংসা শোনায়। কালু অনুভব করেন জীবনে সত্যিকারের সুখ পেতে হলে মানুষের কল্যাণে কাজ করা জরুরি। যাই হোক, এই ঘটনার কিছুদিন পর একদিন কালু আবার পরীকে দেখতে পেল। পরীর সাথে দেখা হওয়ায় পরী কালুকে ধন্যবাদ জানিয়ে বলল, তুমি সত্যিই অসাধারণ কাজ করেছ, কিন্তু আমি জানি তুমি একদিন আরো বড় কিছু করবে। পরীর কথায় কালু মাথা নিচু করে বলল, আমি কেবল আমার দায়িত্ব পালন করেছি। কালুর কথায় পরী বলল, তুমি যখনই আমাকে মনে করবে আমি তোমার পাশে থাকব। তুমি আরো অনেক মানুষের সাহায্যে কাজ করতে পারবে। তবে মনে রেখো, এই সব কিছু করার জন্য তোমাকে নিজের চরিত্র এবং মনের শক্তি ধরে রাখতে হবে। এভাবেই কালু তার জীবনের নতুন অধ্যায় শুরু করল। আর পরী তাকে দেখাশোনা করত। মাঝে মাঝে তার কাছে আসতো পরামর্শ নিয়ে। কালু ছিল শুধু একজন ভ্যান চালক, কিন্তু পরীর কাছ থেকে পাওয়া উপহারের কারণে সে এক নতুন উচ্চতায় পৌঁছে গেছে। এভাবে কেটে যায় একটি বছর। 1 বছর পর কালু নিজেকে পরিবর্তিত অনুভব করছিল। তার জীবন বদলে গিয়েছিল, তবে সময়ের সঙ্গে সঙ্গে সে পরিবর্তিত হয়ে গিয়েছিল। পরী যে উপহারটি তাকে দিয়েছিল সেটা তাকে অনেক ক্ষমতা দিয়েছিল। যতটুকু না সাহায্য করার জন্য, তার চেয়ে অনেক বেশি নিজের লাভের জন্য ব্যবহার করার দিকে ঝুঁকেছিল কালু। সে যে পাথরটি পেয়েছিল তার ক্ষমতা ক্রমশ কালুর মনে লোভ তৈরি করেছিল। শুরুতে কালু মানুষের জন্য কাজ করত, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে লোভে পড়ে তার মনোভাব বদলে যায়। কালু মনে মনে ভাবতে শুরু করলো, এই পরীর দেয়া পাথরটি তো আমার জীবনকে বদলে দিয়েছে। আমি আর কেন অন্যদের জন্য কাজ করব, অন্যদের সাহায্য করব? কেননা আমি এই পাথরের সাহায্যে নিজের ক্ষমতা আরো বাড়াতে পারি। তার মনে লোভ এবং অহংকার উকি দিতে শুরু করলো। একদিন কালু একটি ব্যবসায়ীকে দেখল, যিনি তার কাছে অনেক টাকা দিতে ইচ্ছুক ছিলেন। কালু ভাবল, এখন আমি এই পাথর ব্যবহার করে তার সব কিছু চুরি করব। কথা মতো কালু পাথরটির শক্তি ব্যবহার করে ব্যবসায়ীর সাথে প্রতারণা শুরু করল। ব্যবসায়ী একের পর এক পণ্য কিনতে চাইছিল,
আর কালু তাকে প্রতারণা করে আরো বেশি টাকা আদায় করতে থাকলো। সেই পাথরের সাহায্যে লোকটিকে ধোঁকা দিতে লাগলো। কালু নিজের লাভের জন্য আরো অনেক লোকের ক্ষতি করতে শুরু করলো। তার ভিতরের মানবিকতা হারিয়ে গেছে, আর পাথরের সাহায্যে সে আরো বড় প্রতারণা করতে শুরু করলো। তার মধ্যে যে দয়া মানবিকতা ছিল সেটা দূরে সরে যাচ্ছিল। এদিকে পরি কিন্তু এসব দেখতে পেত। সে জানতো একদিন কালু লোভের কারণে নিজের পথ থেকে বিচ্যুত হবে। পরি তার দিকে নজর রাখছিল, কিন্তু এখন কালু যেন একটা অন্য মানুষ হয়ে গেছে। সে আর সেই সৎ পরোপকারী ভ্যান চালক নেই যে মানুষের উপকারে কাজ করত। তার বদলে এখন সে এক লোভী খারাপ চরিত্রে পরিণত হয়েছিল, যে নিজের লাভের জন্য কিছুতেই কারো ক্ষতি করতে দ্বিধা করত না। এসব দেখে পরি একদিন কালুর সাথে দেখা করল একটি নির্জন জায়গায়, যেখানে কালু তার পাথরের শক্তি দিয়ে আরো একজন গ্রামবাসীকে বোকা বানাচ্ছিল। পরি তখন তাকে কঠোরভাবে বলল, কালু, তুমি যে পথে চলছ তা তোমার জন্য অকল্যাণকর হবে। তোমাকে যে পাথরটি দিয়েছিলাম সেটা মানুষের কল্যাণে ব্যবহার করার জন্য, কিন্তু তুমি তা নিজের স্বার্থে ব্যবহার কেন করছো? পরির কথায় কালু মুচকি হাসি দিয়ে বলল, আমি যা করছি সেটা ঠিকই করছি। এই পাথরের সাথে আমি যা চেয়েছি তা পেয়েছি। কালুর কথায় পরি তীব্র রাগ নিয়ে বলল, তুমি ভুল বুঝেছ। তোমার লোভ ও অহংকার তোমাকে একদিন ধ্বংস করবে, আর সেই দিন আসতে বেশি সময় লাগবে না। এখনো সময় আছে, ভালো পথে ফিরে আসো, আমি তোমাকে সব কাজে সাহায্য করব। কিন্তু পরির কথায় কালু পরিকে তাচ্ছিল্যপূর্ণভাবে উপহাস করে বলল, তুমি আমার কিছুই করতে পারবে না। আমি এখন শক্তিশালী, এখন তুমি চাইলে আমাকে কিছু করতে পারবে না। কালুর এমন ব্যবহার ও কথায় পরি অবাক হয়ে গেল। কালুর এতটা পরিবর্তন যেন মেনে নেয়ার মতো না। পরি কিন্তু জানত কালু যদি এই খারাপ পথে চলতে থাকে তবে একদিন তার সমস্ত শক্তি এবং জ্ঞান হারিয়ে যাবে। কালুর এমন ব্যবহারে পরি তখন নিজের ভীষণ শক্তি কাজে লাগাতে শুরু করলো। সে কালুর জীবনকে কঠিন করে তুলতে শুরু করলো। প্রথমে কালু রাতে ঘুমানোর সময় এক অদ্ভুত শীতল অনুভূতি পেতে শুরু করলো। এরপর তার মধ্যে অজানা ভয় ঢুকতে লাগলো। কালু হঠাৎ কোথাও গেলে মনে হতে লাগলো তার পিছনে কেউ হাঁটছে। তার মনে হয় পরি সবসময় তার পেছনে রয়েছে, তাকে তাড়া করছে। পরির ভয়ে কালু প্রায় পাগল হয়ে উঠল। কালুর সারা শরীরে শিহরণ জাগতে শুরু করলো। কালু মনে মনে ভাবতে লাগলো, সে কোথাও নিরাপদ নয়। সে যেখানে যাক না কেন পরি তার পিছু কোনোভাবে ছাড়বে না। পরি কালুকে ভালো পথে আসার জন্য কালুকে ভয় দেখাতো। পরি কালুকে মনে করিয়ে দিল, তুমি যদি এই পথে চলতে থাকো তাহলে আমি তোমাকে মেরে ফেলব। কিন্তু কালু যখন নিজের অজান্তে পাথরের শক্তি ব্যবহার করে আরো বেশি ক্ষতি করছিল, তখন পরি কালুর মনের মধ্যে ভয় ঢুকিয়ে দেয়। পরি বারবার কালুকে বলতো, এখন তোমার সময় শেষ হয়ে এসেছে, আমি তোমাকে আর ছাড় দেব না। কেননা তুমি আর সেই ভালো মানুষটি নেই। আমি তোমাকে ভালো মানুষ ভেবে তোমাকে ভালোবেসে এই পাথরটি দিয়েছিলাম। শুরুতে তুমি মানুষের উপকার করলেও এখন তুমি নিজের জন্য অন্য কারো ক্ষতি করছো। লোভে পড়ে তুমি অমানুষ হয়ে গেছো। এসব বলে পরি শেষবারের মতো কালুকে সতর্ক করে চলে যায়। এদিকে একদিন যখন কালু আবার তার পাথরের শক্তি ব্যবহার করে গ্রামের একজনের ক্ষতি করছিল, ঠিক তখনই পরি কালুকে ধরে ফেলে। পরি কালুকে বলল, তুমি যেই পথে চলেছ সেই পথে তোমার সমাপ্তি ঘনিয়ে এসেছে। তোমার লোভের কারণে তুমি যত বেশি মানুষকে কষ্ট দিয়েছ, তোমার শাস্তি ততই কঠিন হবে। এই বলে পরি তার রূপ পরিবর্তন করে ভয়ঙ্কর রূপ ধারণ করল। কালুর মনে হলো এই বুঝি পরি তাকে মেরে ফেলবে। পরির এমন ভয়ঙ্কর চেহারা দেখে কালু ভয়ে কাঁপতে কাঁপতে বলল, মাফ করে দাও, আমাকে মাফ করে দাও, আমি বুঝেছি আমি ভুল করেছি। কালুর কথায় পরি বলল, এখন সময় এসেছে তোমার ভুলের শোধ নিতে। তুমি যেভাবে মানুষের ক্ষতি করেছ সেই একইভাবে তুমি ক্ষতির সম্মুখীন হবে। এরপর পরি কালুর গলা চেপে ধরে শূন্যে তুলে একটা আছাড় মারে, আর কালু চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলে।
কালু জ্ঞান হারানোর পর পরী কালুকে দেয়া সেই পাথরটি নিয়ে চলে গেল। পাথরটি হারিয়ে কালু তার পুরো শক্তি হারালো, তার সব কিছুই হারিয়ে গেল, তার কাছে আর কিছুই রইল না। পরী কালুকে অনেক সুযোগ দিয়েছে ভালো হবার, কিন্তু কালু ভালো হয়নি, তাই পরী তার দেয়া পাথরটি নিয়ে চলে গেছে। পরী চলে যাবার পর কালু তার ভুল শোধ করতে চাইল, তবে তার জন্য আর কোনো পথ ছিল না। পরী তাকে শিক্ষা দিয়ে চলে গেল, কিন্তু কালু তার জীবনের শেষ সময় পর্যন্ত নিজের ভুলের ফল ভোগ করতে লাগল। কালু যখন পরীর কাছে তার পাথরটি হারিয়ে ফেলল, তখন তার জীবনে অন্ধকার নেমে আসলো। একসময় যে সে ছিল গ্রামের সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি, যে এক পাথরের মাধ্যমে সব কিছু করতে পারত, এখন সে পরীর দেয়া পাথর হারিয়ে এক অসহায় মানুষ হয়ে গেছে। তাকে আর কেউ মূল্য দেয় না। আগে যে সম্মান ছিল সেই সম্মান আর কারো কাছে পায় না অসহায় কালু। এরকম অবস্থায় কালু ভাবতে লাগল, এভাবে তো চলতে পারবে না। যদি আমি আবার সেই পাথরটি পেয়ে যাই, তাহলে আমি আবার আগের মতো শক্তিশালী হতে পারবো। কিন্তু কোথায় পাবো সেই পাথর? যে কোনো উপায়ে সেই পাথরটি আবারও লাগবে। তাই কালু খোঁজ করতে থাকে একজন কবিরাজ বা তান্ত্রিকের। খোঁজ করতে করতে কালু শোনে যে গ্রামের এক প্রখ্যাত তান্ত্রিক পণ্ডিত তার তান্ত্রিক বিদ্যার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করতে পারে। খবরটা পেয়ে কালু দ্রুত তান্ত্রিকের কাছে গিয়ে তার সাথে ঘটে যাওয়া সবকিছু খুলে বলল। সে জানিয়ে দিল, আমি একবার পাথরটি পেয়েছিলাম, কিন্তু পরী তা নিয়ে চলে গেছে। আমি চাই আপনি আমাকে সেই পাথরটি ফেরত এনে দেন। বিনিময়ে আপনার যা লাগে আমি দিব, শুধু সেই পাথরটি আমাকে আরেকবার এনে দেন। কালুর কথায় তান্ত্রিক কিছুক্ষণ চুপচাপ শুনে বলল, পাথরটি যা তোমার জীবনে ছিল সেটা আর ফিরে আসবে না। তবে যদি তুমি সত্যিকারভাবে সেই পাথরটি ফিরে পেতে চাও, আমাকে এক ভয়ঙ্কর যাত্রা করতে হবে। আমি যে শক্তির দিকে যাব তা তোমার পক্ষে বোঝা সম্ভব নয়, কিন্তু তুমি যদি প্রতিজ্ঞা করো, তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারি, সেই পাথরটি এনে দিতে পারি। কালুর লোভ এক চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল। সে জানত তার কাছে আর কোনো উপায় নেই। সে পলকহীন চোখে তান্ত্রিকের দিকে তাকিয়ে বলল, আপনি যা বলবেন তাই হবে, বিনিময়ে আমি সেই পাথরটি আবার চাই। কালুর কথায় তান্ত্রিক এক গভীর শ্বাস নিয়ে বলল, তাহলে প্রস্তুত থাকো, তোমার কপাল এবং ভবিষ্যৎ এখানে নির্ধারিত হবে। পরদিন তান্ত্রিক কালুকে এক গভীর জঙ্গলের এক নির্জন জায়গায় নিয়ে গেল। সেখানে সে কালুকে বলল, এখানে থাকো, আমি কিছু সময়ের মধ্যে পরীর কাছে পৌঁছাবো। তুমি শুধু আমাকে সাহায্য করো, আমি রুকিয়া করে পরীকে এখানে এনে তার পাথরটি ফিরিয়ে দেব। কালু তান্ত্রিকের নির্দেশ অনুসরণ করে নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে রইল। তান্ত্রিক তখন এক রহস্যময় মন্ত্র পড়তে শুরু করল, যেন কিছু অদ্ভুত শক্তি জাগ্রত করার চেষ্টা করছে। কিছু সময় পর চারিদিকে ঝড় তুলে অন্ধকারের মধ্যে পরী আসতে শুরু করল। সে জানত তান্ত্রিকের মন্ত্র সঠিকভাবে কাজ করতে যাচ্ছে, তাই সে কল্পনা করছিল না যে পরী তার পথ রোধ করতে আসবে। তান্ত্রিক তখন একটি তীব্র দৃষ্টি দিয়ে পরীকে লক্ষ্য করল এবং বলল, পরী, তুমি যেটা করেছো তার জন্য তোমাকে শাস্তি পেতে হবে। তান্ত্রিকের কথায় পরী হাসতে হাসতে বলল, তুমি কি জানো তোমার শক্তি আর আমার শক্তির মধ্যে পার্থক্য কতটা? তুমি আমাকে ভয় দেখাতে এসেছো, কিন্তু তুমি জানো না তোমার কি হবে। তুমি জানো না আমার শক্তি, আমার ক্ষমতা কতটা। কথাটা বলে পরী তান্ত্রিকের দিকে ভয়ঙ্করভাবে রেগে তাকিয়ে রইল। পরীর চোখগুলো ছিল আগুনের মতো লাল, তার চোখগুলো জ্বলজ্বল করছিল। হঠাৎ পরী তান্ত্রিকের সামনে এসে দাঁড়িয়ে বলল, তুমি আমার পথ রোধ করতে চাইছো, কিন্তু তুমি জানো না যে তোমার জন্য কি অপেক্ষা করছে। এ কথা বলেই পরী এক অদ্ভুত শক্তি ব্যবহার করল। পরীর মন্ত্রের তীব্রতা এত ভয়ঙ্কর ছিল যে তান্ত্রিকের সমস্ত শক্তি মুহূর্তেই চুরমার হয়ে গেল। তান্ত্রিকের মুখ থেকে কিছু শব্দ বের হওয়ার আগেই সে মাটিতে পড়ে গেল। পরীর শক্তির কাছে হেরে গেল তান্ত্রিক। পরী তান্ত্রিককে মেরে ফেলল।
এদিকে কালু হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। কালু কিছুতেই বুঝতে পারছিল না কি ঘটল। এক মুহূর্তে পরী তান্ত্রিককে মেরে ফেলবে এটা ভাবতে পারেনি কালু। পরী কালুর দিকে এক অদ্ভুত চাহনি দিয়ে বলল, তুমি যদি আর আমার পেছনে লাগো, আমার কোনো ক্ষতি করতে চাও বা আমার দেয়া সেই পাথরটি ফিরে পেতে কোনো তান্ত্রিক বা কবিরাজের কাছে যাও, তাহলে তোমার পরিণতি তান্ত্রিকের মতো হবে। পরীর কথায় কালু কাঁপতে কাঁপতে বলল, পরী, আমি শুধু পাথরটি ফিরে পেতে চেয়েছিলাম, আমি জানতাম না যে এমন কিছু ঘটবে। কালুর কথায় পরী তার দিকে এক কঠিন দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি বুঝতে পারোনি যে তোমার লোভ তোমাকে এক ভয়ঙ্কর পথেই নিয়ে যাবে। তুমি সেই পথ বেছে নিয়েছিলে কালু, আর এখন তুমি নিজের ভুলের ফল ভোগ করছো। এরপর পরী কালুকে ধীর স্বরে বলল, যতটা চাও ততটা পেয়েছ, কিন্তু তুমি বুঝতে পারোনি নিজের লোভ তোমার জীবনের শেষ হয়ে দাঁড়াবে। তুমি যা করছো তার আর ক্ষমা নেই। আমি চাইলে তোমাকে এখানে এই তান্ত্রিকের মতো মেরে ফেলতে পারি, কিন্তু না, আমি তোমাকে কষ্ট দিয়ে মারব, ধীরে ধীরে মরবে তুমি। কথাটা বলে চলে যায় পরী। এদিকে কালু কাঁপতে কাঁপতে সেখান থেকে চলে আসলো। তার মনে হয়েছে সে পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। পরী তাকে হুমকি দিয়ে গেছে, না জানি কখন কি করে বসে। এই ঘটনার কিছুদিন পর দিন দিন কালুর শরীর শুকিয়ে যেতে থাকে। তার চেহারা বিবর্ণ হয়ে গিয়েছিল, তার চোখের ঝিলমিল দূর হয়ে গিয়েছিল, তার মধ্যে এক অজানা ক্লান্তি দেখা দিচ্ছিল। কালুর মনে হচ্ছিল সে চলার শক্তি হারিয়ে ফেলছে, তার শরীর দুর্বল হয়ে যাচ্ছে। কালুর এমন অবস্থায় কালুর মা বাবার বুক ফেটে যাওয়ার মতো কষ্ট হচ্ছিল। ওনারা বুঝতে পারছিল না তার সন্তানের হঠাৎ কি হলো, তার ছেলের এই দুর্দশা থেকে কিভাবে উদ্ধার করবে। কালুর এই অবস্থা দেখে তার বাবা তার পাশে দাঁড়িয়ে বলেছিলেন, আমরা তো কিছুই জানি না কিভাবে তাকে সাহায্য করব, আমি বরং সালাম কবিরাজের কাছেই যাই। এই বলে কালুর বাবা আমার কাছে আসে। কালুর বাবা এসে কালুর সাথে ঘটে যাওয়া এইসব ঘটনা আমাকে খুলে বলে। কালুর বাবা আগে থেকে আমাকে চিনত। উনি আমার কাছে এসে অনেক অনুরোধ করায় আমি ওনার সাথে ওনাদের বাড়িতে যাই। আমি কালুদের বাড়িতে যাবার পর কালুর খারাপ অবস্থা দেখে ও কালুর মা বাবার অনুরোধে আমি বলি, কালু যদি সত্যিই পরীর অভিশাপের শিকার হয়ে থাকে তবে আমি জানি কি করতে হবে, কিন্তু এই কাজ সহজ নয়। পরী যদি চায় তবে কালুকে উনি মাফ করে দিয়ে চলে যাবে, তবে এজন্য পরীকে সামনে নিয়ে আসতে হবে এবং তার কাছে মাপ চেয়ে দেখতে হবে। আমার কথায় কালুর মা বাবা তাতে রাজি হয়ে গেলেন। ওরা রাজি হবার পর আমি কালুকে নিয়ে এক গভীর ফাঁকা জায়গায় গেলাম। সেখানে সাধারণত কোনো মানুষজন যায় না। বাড়িতে সেই পরীকে হাজির করা যেত, কিন্তু এতে বাড়ির লোকেরা ভয় পেতে পারে, তাই কালুকে নিয়ে একটা ফাঁকা জায়গায় গেলাম। সেখানে গিয়ে আমি পরীকে হাজির করার মন্ত্র পাঠ শুরু করলাম। কালু তখন একদমই অসহায় ছিল, তার শরীর থেকে যেন সমস্ত শক্তি বেরিয়ে গেছে। আমি পরীকে হাজির করতে একের পর এক তন্ত্রমন্ত্র প্রয়োগ শুরু করতে লাগলাম। আমি মন্ত্র পড়ছিলাম আর কালুকে বলেছিলাম, এখন তোমার শেষ সুযোগ, পরীকে সামনে আনতে হবে আর তারপর মাফ চাইতে হবে। কালু হতাশ, ক্লান্ত এবং অসহায় হয়ে বলল, আমি জানি আমি অনেক বড় ভুল করেছি, পরী আমাকে মাফ করো, আমি আর কখনো সেই পথে যাব না। এক মুহূর্ত পর কালু নিজের জীবনের সব পাপের জন্য নিজের অন্তর থেকে দুঃখ প্রকাশ করল আর জোরে জোরে বলল, পরী, আমি অনেক বড় অন্যায় করেছি, আমাকে মাফ করো, শেষবারের জন্য মাফ করো। কালুর কথায় হঠাৎ কালু আমি দেখলাম একটা ধোঁয়া বা আলোর রশ্মি আসতে শুরু করলো। সেই আলোটা ছিল পরী। পরী তার উপস্থিতি জানান দিল। পরী সেখানে উপস্থিত হয়ে কালুর সামনে দাঁড়িয়ে বললেন, তুমি কি বুঝেছ কালু, তুমি ভুল পথে গিয়েছিলে, কিন্তু এখন তুমি নিজের ভুল স্বীকার করছো। কালু একদম নিরুত্তাপ হয়ে মাথা নিচু করে বলল, হ্যাঁ, আমি বুঝেছি, আমি শুধুই লোভের দিকে চলে গিয়েছিলাম আর মানুষের ক্ষতি করেছিলাম, কিন্তু এখন আমি চাই
আপনি আমাকে মাফ করুন। পরী কিছুক্ষণ চুপ রইলেন আর ভয়ঙ্কর কণ্ঠে বললেন, তুমি যদি সত্যিই পরিবর্তিত হয়ে যাও তবে আমি তোমাকে ক্ষমা করতে পারি, কিন্তু এর বিনিময়ে আমাকে 2টো কালো খাসি দিতে হবে। আমাদের জিন রাজ্যে একটা সম্মান আছে, আমি যদি তোমার উপর প্রতিশোধ নেয়ার বদলে কিছু না নেই তাহলে জিন পরীরা আমাকে নিয়ে হাসাহাসি করবে। আমার সম্মানের কথা ভেবে আমি 2টো ছাগলের বিনিময়ে তোমাকে ছেড়ে যাব। এদিকে কালুদের পারিবারিক অবস্থা তখন ছিল খুব খারাপ, তাই আমি পরীকে বলি, কালুর পরিবারের অবস্থা তো খুব খারাপ, ওরা তো 2টো ছাগল দিতে পারবে না, আমরা আপনাকে একটা ছাগল দিতে পারবো, আশা করি আপনি এতে খুশি থাকবেন। আমার কথায় পরী কিছুক্ষণ চুপ থেকে বলল, ঠিক আছে, আমি রাজি, আমাকে একটা কালো খাসি দিতে হবে আর আমার কিছু কথা মানতে হবে। এই বলে পরী কালুকে উদ্দেশ্য করে বলে, কালু, তোমার ভুলগুলো ঠিক করতে হবে, আমি তোমাকে চিরকালের জন্য ক্ষমা করে দিচ্ছি, কিন্তু তুমি যেন ভবিষ্যতে কখনো ভুল পথ না অবলম্বন করো, সেটি নিশ্চিত করো। পরীর কথায় কালু সাহস নিয়ে বলল, ঠিক আছে। পরীর কথায় তার মুখে একটি অদ্ভুত শান্তি অনুভূত হচ্ছিল, যেন তার জীবনের সব দুঃখ দূর হয়ে গেছে। পরী তার দিকে এক দীর্ঘ দৃষ্টিতে তাকিয়ে বললেন, তুমি যদি সঠিক পথে চলতে থাকো তবে আমি কখনো তোমার ক্ষতি করতে আসব না। আমাকে দেয়া কালো ছাগলটা কাল রাতে ঠিক এই জায়গায় বেঁধে রাখবেন। কথাটা বলে পরী চিরকালের জন্য কালুর জীবন থেকে বিদায় নিলেন। তবে পরী কালুকে এমন এক শিক্ষা দিয়েছিলেন যা কখনো ভুলে যাওয়ার মতো ছিল না। কালু তার মনের মধ্যে গভীরভাবে বুঝতে পারল যে ক্ষমা আসলেই অর্জন করতে হয়, নিজেকে মানুষের কল্যাণের জন্য কাজ করতে হবে। কালু এবার সম্পূর্ণ নতুনভাবে জীবন শুরু করল। পরী চলে যাবার পর কালু ধীরে ধীরে সুস্থ হতে লাগল ও একসময় আল্লাহর রহমতে সুস্থ হয়ে গেল। কালু সুস্থ হবার পর আবারও সে যতটা পারত মানুষের সাহায্য করত। কালুর এমন ব্যবহারে তার মা বাবাও শান্তি পেল আর গ্রামবাসীরা তাকে আবার সম্মান দিল। কালু জানত পরী তার জন্য যে অভিশাপ আর শিক্ষা দিয়ে গেছেন। পরী চলে যাবার পর কালুর সাথে আর কোনো ঘটনা ঘটেনি। সালাম দাদু আমাদের কালুর সাথে ঘটে যাওয়া এই ঘটনাটি বলছিলেন। দাদুর কথা শুনে ওনাকে বললাম, আচ্ছা দাদু, সবই বুঝলাম, কিন্তু সেই পরী হঠাৎ কালুকে সেই মহামূল্যবান পাথরটি দিয়েছিল কেন? আমার কথায় সালাম দাদু বললেন, কালু যখন ভ্যান চালাতেন তখন সে অনেকের উপকার করতেন, এই ব্যাপারটা পরীর ভালো লাগে। পরী খুশি হয়ে কালুকে সেই পাথরটি দেয়। আরও একটু অবাক করা ঘটনা কি জানিস? পরী কিন্তু কালুকে পছন্দ করত। পরী কালুকে বিয়ে করত, কিন্তু কালু লোভে পড়ে ভুলে যায় তার অস্তিত্ব। তাই পরী তাকে দেয়া পাথরটি ফিরিয়ে নিয়ে যায় আর কালুকেও ভুলে যায়। লোভ কারো জীবনে ভালো কিছু এনে দেয় না। কেউ লোভে পড়ে জীবনে ভালো কিছু করতে পারে না। আমরা সবাই লোভ মুক্ত থাকার চেষ্টা করব। প্রিয় লিসেনার, আজকের গল্পটা এখানেই শেষ। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, করে নেবেন। সামনে নতুন গল্প নিয়ে হাজির হব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।